অপ্রয়োজনীয় প্রশ্ন তুলে সংস্কার পরিষদ জিনিসটাকে মানে সামনে আসতে দেওয়া হচ্ছে না, এবং সরকার এই ক্ষেত্রে তারা সংস্কার পরিষদের শপথটা নেয় নাই। এই ক্ষেত্রে তারা যে সকল কথা বলেছে আপনারা জানেন যে এগুলো তাদের নিজেদের কাছে কনভিন্সিং মনে হয় কিনা আমার সন্দেহ আছে। তারা বলেছেন যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, কেন শপথ নেব? অথচ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এটা বলা আছে যে আপনি একই সাথে দুই ধরনের সদস্য হিসেবেই আপনি ভূমিকা পালন করবেন। দ্বিতীয়ত তারা প্রশ্ন করেছেন যে কে শপথ নেবেন, তো কে শপথ নেবেন এটাও কিন্তু বলা আছে যে যার যিনি সংসদ সদস্য শপথ নেবেন তিনি আসলে এই শপথটা নেবেন। এবং তারপরে তারা যখন এই দুই ধাপের প্রশ্ন যখন ঠিক এটা যখন সুবিধা করতে পারে না, তখন তারা তৃতীয় ধাপের প্রশ্ন করে যে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কি আইনি ভিত্তি আছে, এটা কি সংবিধানের মধ্যে আছে? এটা কিন্তু সংবিধানে থাকার কোনো কারণ নাই, সংবিধানে এটা থাকবেও না, এটাই স্বাভাবিক। কিন্তু তারা এই ৭২ সংবিধানের ভেতরে এটা সমাধান খুঁজতে চায়। কিন্তু যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশকেও কিন্তু গণভোটে জনগণ পাশ করেছে, জনগণ শুধুমাত্র গণভোটে ৪টা প্রশ্নকে পাশ করায় নাই। আপনি দেখবেন প্রথমেই বলা আছে যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে শপথ জ্ঞাপন করিতেছেন, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকেও কিন্তু জনগণ পাশ করিয়েছে। তো এটা নিয়ে আর কোনো গণভোটের পরে জনগণের রায়ের পরে সংবিধানে আছে কি নাই এই ধরনের খুবই অপ্রয়োজনীয় টেকনিক্যাল প্রশ্ন সরকারের পক্ষ থেকে এবং বিশেষত সরকার সংশ্লিষ্ট আইনজীবী এবং বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিত্ব যে প্রশ্নগুলো করছে, এটা আসলে একটা সংস্কার বিরোধী অবস্থা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কারণ এবং এখানে সরকারের সদিচ্ছা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে। একদিকে এই জিনিসটাকে সাবজুডিস করে যে এটা এখন সাবজুডিস আমরা কি করব এরকম বলছেন, অন্যদিকে তারা বলছেন পত্রপত্রিকায় যে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ওই ডেপুটি স্পিকার এটা আমরা বিরোধী দিতে চাই, এটা তাদের উদারতা সরকারের উদারতা হিসেবেই দেখা উচিত। আমরা তো আপনাদের উদারতার মুখাপেক্ষী না, বাংলাদেশ তো সরকারের উদারতার মুখাপেক্ষী না। সরকার বাংলাদেশের জনগণের কাছে এখন বাধ্য, আপনার এটাই আপনার ম্যান্ডেট, এটাই আপনার বৈধতা। কিন্তু আপনারা যে বৈধতার প্রশ্ন তুলছেন এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে, এটা আপনারা আসলে কেঁচোপুর থেকে সাপ বের করার মতো একটা অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। এই অঙ্গীকারনামায় আপনারা একটু দেখি, এই অঙ্গীকারনামাটায় সমস্ত রাজনৈতিক দল, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু আছেন, আমরাও গেছি, আমরা সেখানে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি, এখানে কায়ুম ভাই আছেন, তাদের দল উপস্থিত ছিল। এই অঙ্গীকারনামায় জুলাই সনদের যে অঙ্গীকারনামা ৭টা ধাপ, এখানে ৩ নম্বর ধাপে পরিষ্কার বলা আছে যে এটা নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করব না এবং এটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করবে, এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে। এখন হ্যাঁ, বিএনপির কাছে খুব সহজ উত্তর আছে, যেটা সালাউদ্দিন ভাই কমিশনে বলতেন যে আমরা যেহেতু দায়িত্বশীল রাজনীতিবিদ, আমরা হয়তো আদালতে যাব না, কিন্তু কোনো না কোনো নাগরিক তো যাবে। তো হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে লোকজন, আপনাদের নির্বাহী কমিটির আইনজীবী ফোরামের লোকজন, তারা আদালতে গিয়ে জিনিসটাকে আদালতে নিয়ে এক ধরনের একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। তো এটা পুরো জিনিসটাই বিএনপির পরিকল্পনার মধ্যে ছিল। তারা ওইখানে যেটা আপনি ওই যে মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি যেটা বলেছেন, এটাই বিএনপি বক্তব্য যে আমরা যদি না মানতাম তখন তাহলে তো নির্বাচনটা দিত না, এবং এই কারণে তারা চুপচাপ এই পুরো প্রক্রিয়া মানলেন। নির্বাচনের আগে যখন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দেওয়া হলো, 2 মাস সময় ছিল নির্বাচনের আগে, তখন কেউ আদালতে প্রশ্ন করলো না। এখন আপনি এই আইনের ইফেক্ট হিসেবে গণভোট আমরা পেয়ে গেছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা যে কারণে এসেছে একটা গণভোট বাংলাদেশে আয়োজন করার জন্য, সেই গণভোট হয়ে যাওয়ার পরে এই আইনটা এমনিতেই তো আর এটা তেমন কোনো ইফেক্ট নাই। আপনি এখন এই আইনকে প্রশ্নবিদ্ধ করছেন কোন স্বার্থে? এবং বাংলাদেশের গণতন্ত্র, এই ভঙ্গুর গণতন্ত্র, এই যে ধাপে ধাপে আমরা গিয়ে প্রচুর খাই, এরপরে এই গণতন্ত্রের একটা ভালো বা পজিটিভ দিক হচ্ছে আমরা পাকিস্তানে যেভাবে আদালত কিংবা মিলিটারি রাজনীতি ও গণতন্ত্রের প্রত্যেকটা প্রশ্নে হস্তক্ষেপ করে, বাংলাদেশে সেটা করে না বা করতো না। কিন্তু অতীতে আওয়ামী লীগ এই উদাহরণটা দেখিয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে এবং তারপরে তারা ওই যে কোটার ব্যাপারটাকে কোর্টে নিয়ে গেছে। এই দুটো জিনিস এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রশ্নে আদালত না করাচ্ছে। এটা তো আদালতের কাজ হচ্ছে গণরায়কে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করা। কনসেপচুয়ালি আদালতের কাজ হচ্ছে যখন নির্বাহী বিভাগ কিংবা সংসদ নাগরিকের মৌলিক অধিকার কিংবা গণরায়কে অগ্রাহ্য করবে, তোয়াক্কা করতে না চাইবে, তখন আদালত জনগণের ডিফেন্ডার হিসেবে ভূমিকা পালন করবে। আমরা দেখতে পাচ্ছি উল্টো কাজ, আদালতই বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড়াচ্ছে, এটা দাঁড় করাচ্ছেন বাংলাদেশের পলিটিশিয়ানরা, ওল্ড স্কুল পলিটিশিয়ানরা। ফলে আমরা বিএনপি কে বলবো যে আপনারা হয়তো আপনাদের ডিমেনশিয়া আছে কিনা আমরা জানি না, এত দ্রুত ভুলে যায় না যে বাংলাদেশে এই সংস্কার জনগণ রক্ত দিয়ে অর্জন করেছে, এবং এটাকে আপনারা ছয় করবেন এবং পরে আপনারা পার পেয়ে যাবেন, এই আশা করাটা বোধহয় ঠিক হবে না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিএনপিকে শুধু 2/3
তৃতীয়াংশের দেমাগ আমাদেরকে দেখাবেন না, বাংলাদেশের মানুষকে দেখাবেন না। জনরায়ের অধীন নিজেদেরকে 2/3 মানে আপনি জনরায় বা সমস্ত কিছু সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এখনো আশা করি এই নির্বাচিত সরকার গণরায়ের প্রতি এখনই যে পরিমাণ অশ্রদ্ধা, 1 মাস হয়নি এখনই যে পরিমাণ একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এটা দ্রুত সরে আসবে এবং অতি অবিলম্বে সংস্কার পরিষদের শপথ নিয়ে সংস্কার প্রক্রিয়াটাকে তারা বাধাগ্রস্ত না করে এটাকে সামনে এগিয়ে নেবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।